বাংলায় আমূল পরিবর্তন, হোয়াইট রেভলিউশন। পশ্চিমবঙ্গে এবার বিপুল পরিমাণে দুধ উৎপাদন হবে। 650 কোটির মেগা প্রকল্প পরিবর্তনের বাংলায় ডেয়ারি প্লান্ট করতে চলেছে আমূল। আজ ভার্চুয়ালি প্লান্টের শিলান্যাস করবেন অমিত শাহ। আমূল, the taste of India. আমূল ভারতের নিজস্ব প্রোডাক্ট, ভারতের সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী সংস্থা। সকালে গরম দুধ, গরমে আইসক্রিম, শীতে গরম ভাতে গাওয়া ঘি, পাউরুটির উপরে চায় বাটার। আমূল মানে সারা বেলা, আমূল মানে স্বাদের খেলা, আমূল মানে বাঙালির আবেগ। এই আমূল এবার বিপুল বিনিয়োগ করতে চলেছে আমাদের বাংলায়। পশ্চিমবঙ্গে 650 কোটি টাকার মেগা প্রকল্প নিয়ে বাংলায় আসছে আমূল। অর্থাৎ বাংলায় বিপুল পরিমাণ দুধ উৎপাদন হবে, আর সেটার জন্য ডেয়ারি প্ল্যান্ট তৈরি করবে আমূল। দুধ উৎপাদনে আমূলের গুজরাট মডেল। গ্রামে গ্রামে দুধ উৎপাদনকারী সমবায় সমিতি, জেলায় জেলায় দুধ উৎপাদনকারী ইউনিয়ন, রাজ্য স্তরে বিপণন ফেডারেশন। এর মাধ্যমে উৎপাদিত পণ্যের মোট লাভের বেশিরভাগটাই সরাসরি পান গোয়ালারা। এবার বাংলাতেও গুজরাট মডেল। গুজরাট থেকে দুধ এবং দুগ্ধজাত নানা জিনিস একাধিক রাজ্যে নিয়ে যাওয়ার জন্য আমূলের বড় ভরসা রেল। সমস্ত প্রাইভেট কোম্পানি এদের অত্যাচারে পালিয়ে গেছেন। আমার কাছে আসছে ফোন দুবাই থেকে, লন্ডন থেকে, সিঙ্গাপুর থেকে, দিল্লি থেকে, মুম্বাই থেকে, সব জায়গাতে তারা এখানে এসে করতে চান। আমি বললাম যে আমরা একটু সরকারটা ঠিক করে নিই, আপনাদের কাজ করার অনুকূলতা তৈরি করি, তারপরে আপনারা আসবেন। বিশাল জায়গা, সম্ভাবনা আছে। তথ্য বলছে দুধ উৎপাদনের জন্য প্রচুর জমির প্রয়োজন নেই। ডেয়ারি প্ল্যান্ট তৈরির জন্য জমির দরকার, কিন্তু দুধ উৎপাদনের মেরুদণ্ড গোয়ালা এবং পরিবহন ব্যবস্থা। এই মুহূর্তে রাজ্যের সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী জেলার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলি। আমূল চাইছে দুধের উৎপাদন বাড়াতে, তার জন্য প্রয়োজন উন্নত যোগাযোগ ব্যবস্থা। আমূলের নজরে বাংলার সেই সমস্ত জেলা যেখানে উন্নত রেল পরিবহন ব্যবস্থা রয়েছে। মনে করা হচ্ছে এই পথে বাংলায় শিল্পের গতি বাড়াবে আমূল। রাজ্যের উন্নতিতে শিল্প চাই বিনিয়োগ, শিল্পবান্ধব পরিবেশ। রাজ্যে প্রথম বিজেপি সরকার আসার পর সেই শিল্পের সম্ভাবনা। আমূল আসছে পশ্চিমবঙ্গে, আমূল পরিবর্তন হবে রাজ্যের। আমূল 650 কোটি টাকা, আমি সকালেই খবরটা পেয়েছি, বিনিয়োগ করছে। এটা বহু শয় হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ বাংলায় হবে। আমরা আশাবাদী। শুধু তাই নয়, যাতে বাংলার ছেলে মেয়েরা যার যা যোগ্যতা অনুযায়ী তারা কাজ পেতে পারে, চাকরি করতে পারে। এবং এখানে সেটা তো শিল্প না হলে হবে না। সরকারি চাকরির বাইরেও শিল্পের কর্মসংস্থান যদি না হয়, তাহলে ঘুরে দাঁড়ানো যায় না, কোনো রাজ্যের পক্ষেই সম্ভব নয়। তো পশ্চিমবাংলাতে তো 15 বছরে শিল্প হয়নি। আমূল মানে ওয়া কিয়া বাত। আমূলে মিশে ইতিহাসের স্বাদ। বিশ্বের সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী দেশ ভারত। অনেকেই বলেন এর নেপথ্যে ভার্গিস কুরিয়েন, ভারতের মিল্কম্যান, ইন্ডিয়ান ডেয়ারি ইঞ্জিনিয়ার। 40-এর দশক, ব্রিটিশ শাসন, ভারতে দুধের ঘাটতি দেখা দেয়। দুধ উৎপাদনকারীদের মধ্যে সঠিক মূল্য পাওয়া নিয়ে ক্ষোভ তৈরি হতে থাকে। তখনই গুজরাটের আনন্দে তৈরি করা হয় দুগ্ধ সমবায়। সেখান থেকেই শুরু হয় ভারতের হোয়াইট রেভলিউশন, শ্বেত বিপ্লব। জন্ম নেয় আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড, অর্থাৎ আমূল। दूध की नदियां बहे, जा कोयल ढोको गाए, मारे घर आंगना ना भूलो ना। 2025-26 অর্থবর্ষে আমূলের টার্নওভার ছিল 1 লক্ষ কোটি টাকার বেশি। আমূলের সঙ্গে জড়িয়ে প্রায় 36 লক্ষ গোয়ালা।
অর্থাৎ পশ্চিমবঙ্গে আমূল আসার অর্থ হল শিল্প, কর্মসংস্থান এবং অর্থনীতিতে আমূল পরিবর্তন। ইউনাইট, এম্পাওয়ার, ট্রান্সফর্ম। নিউজ 18 বাংলা। আমূল পরিবর্তন হতে চলেছে বাংলায়। 650 কোটির মেগা প্রকল্প আর পরিবর্তনের বাংলায় ডেয়ারি প্লান্ট করতে চলেছে আমূল। আজ তার ভার্চুয়ালি প্লান্টের শিলান্যাস। কখন হবে এই শিলান্যাস? দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, ভার্চুয়ালি প্লান্টের শিলান্যাস করবেন অমিত শাহ, কিন্তু কখন তার কারণ আজ বঙ্গবাসী সুপার এক্সাইটেড, তা বলার অপেক্ষা রাখে না। দেখো, 2026 নির্বাচনের পরে এই যে নতুন সরকার, তাদের তরফ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে প্রথম যে ইন্ডাস্ট্রির যে ঘোষণা হয়েছিল, নতুন ইন্ডাস্ট্রি, সেটা কিন্তু আমুলের এই ইন্ডাস্ট্রি, অর্থাৎ সাকরাইল ফুড পার্কের ওপর প্রায় বিশাল জমির ওপরে এই ফুড পার্কে যে আমুলের দই তৈরি কারখানা, সবচেয়ে ভারতবর্ষের সবচেয়ে বৃহত্তর, সবচেয়ে বড় দই তৈরি কারখানা, যেখানে প্রত্যেক দিন প্রায় 10 লক্ষ কেজি দই তৈরি হবে এবং যার জেরে কিন্তু কর্মসংস্থানের একটা আমূল পরিবর্তন হতে চলছে হাওড়া শহরে। কারণ সাকরাইল ফুড পার্কে দীর্ঘদিন ধরে এই জমি থাকলেও আমুলের, সেখানে কিন্তু পূর্ববর্তী যে সরকার, সেই সরকারের সদিচ্ছার অভাবে দীর্ঘদিন এই ইন্ডাস্ট্রি তারা চালু করতে পারছিল না। এখানে একাধিক অভিযোগ রয়েছিল, তোলাবাজির অভিযোগ রয়েছিল, ইন্ডাস্ট্রি জমি নিয়ে সমস্যা চলছিল। মানে সেই সমস্যা দূর করে আজকে বিকেল 4টের সময় এই বিশাল এই কারখানার উদ্বোধন হতে চলছে এবং সবচেয়ে বড় বিষয়, প্রায় 650 কোটি টাকার এই প্রকল্প, যেখানে 10 লক্ষ কেজি দই তৈরি করা হবে আমুলের তরফ থেকে। সেখানে কর্মসংস্থানের একটা কিন্তু বিশাল দরজা খুলে যাচ্ছে হাওড়াবাসী বা হাওড়ার যারা যুবক যুবতী যারা রয়েছেন তাদের পাশাপাশি রাজ্যের যুবক যুবতীদের জন্য একটা বড় সড়ো ইন্ডাস্ট্রি, যেখানে আজকে খুব প্রয়োজন ছিল যে আমুলের মতন একটা ফ্যাক্টরি, যেখানে হাওড়ায় তাদের একটি ফ্যাক্টরি থাকলেও সেখানে দীর্ঘদিন সেভাবে কাজ করতে পারছিল না, মানুষজন সেখানে কাজ হচ্ছিল না। মানে সেই জায়গায় দাঁড়িয়ে আজ বিকেল 4টের সময় একেবারে বলা যেতে পারে সেই শুভক্ষণ তৈরি হয়ে যাচ্ছে এবং খুব দ্রুত সেই কারখানা চালু হবে এবং সেটা মনে করা হচ্ছে এই বছরের প্রথমের দিকে, অর্থাৎ 2027-এর প্রথমের দিকেই আমুলের এই কাজকর্ম, অর্থাৎ এইখানে যে প্রকল্প বা যে দই তৈরির প্রক্রিয়া, তা কিন্তু শুরু করতে পারবে আমুলের তরফ থেকেও কিন্তু জানানো হয়েছে। ফলে আজকে বিকেল 4টে ভার্চুয়ালি সেই বড় একটি ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রির উদ্বোধন হতে চলছে সাকরাইলের ফুড পার্কে। বেশ। কথা রয়েছে বিকেল 4টের সময় ভার্চুয়ালি শিলান্যাস করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই আমুল ডেয়ারি প্ল্যান্টের। কিন্তু এছাড়াও তার ঠাসা কর্মসূচি রয়েছে আজ দিনভর। সকাল 11টা থেকে তার কর্মসূচি শুরু, পর পর রয়েছে কর্মসূচি। কি কি কর্মসূচি রয়েছে আরো বিস্তারিত এই বিষয়ে প্রীতিশ জানাতে পারবে। প্রীতিশ রয়েছে আমার সঙ্গে। তবে তার আগে আরো একবার জানাই, আমরা গতকালও দেখেছি দিনভর ঠাসা কর্মসূচি ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর। 3 দিনের এই বঙ্গ সফর এবং আজ সকাল 11টা থেকে পর পর দুপুরবেলাও রয়েছে একাধিক কর্মসূচি, বিকেলে রয়েছে একাধিক কর্মসূচি এবং হ্যাঁ, যেমনটা অপর প্রতিনিধি বলছিলেন দেবাশিস, বিকেল 4টের সময় আমুলের ভিত্তিপ্রস্তর স্থাপন রয়েছে। আবার তারপর বিকেল 5:30টায় তার কলকাতা বিমানবন্দরে যাওয়া রয়েছে। কিন্তু এর মাঝে তো একাধিক কর্মসূচি এবং আমরা গতকালও দেখেছি সীমান্ত সুরক্ষায় জিরো টলারেন্স বারবার বলা হয়েছিল এবং সেই সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে কোনোভাবে আপোষ করা হবে না। একাধিক বিষয় উঠে এসেছিল গতকালে উত্তর কন্যার বিশেষ বৈঠকে। অমিত শাহর তরফ থেকে করা বার্তাও এসেছে এবং যে আপডেটগুলো আমরা পেয়েছি প্রত্যেকটা আপডেট আপনাদের সামনে তুলে ধরেছি। এরই পাশাপাশি এই মুহূর্তে জানাই আজকে দিনভর ঠাসা কি কর্মসূচি রয়েছে, আরো বিস্তারিত জানবো এই বিষয়ে। প্রীতিশ রয়েছে আমার সঙ্গে, প্রীতিশের কাছ থেকে জানতে চাইবো। প্রীতিশ, সকালবেলা মানে 11টা, তারপর দুপুর, পর 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 শাহী কর্মসূচি, ঠাসা কর্মসূচি, কি কি রয়েছে আজ?
একাধিক কথাও কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন এবং প্রথম কর্মসূচি যেটি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেটি হলো এই সৌজন্যে একটি আইন শৃঙ্খলা নিয়ে অর্থাৎ রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়াও বিএমএস নিয়ে একটি বৈঠক রয়েছে। এছাড়াও রাজ্যের যারা সাধারণ সম্পাদকরা রয়েছেন অর্থাৎ রাজ্য বিজেপির সাংগঠনিক যে বৈঠক, রাজ্য বিজেপির যারা সাধারণ সম্পাদকরা রয়েছেন 5 জন সাধারণ সম্পাদক তাদেরকে ইতিমধ্যেই এই সৌজন্যে ডেকে পাঠানো হয়েছে। এছাড়াও কিন্তু রাজ্যের যারা সাংগঠনিক নেতারা রয়েছেন, কোর কমিটির যারা সদস্যরা রয়েছেন তাদেরকেও কিন্তু আজকের এই বৈঠকে ডেকে পাঠানো হয়েছে এবং তাদের সঙ্গে একটি বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও দ্বিতীয় যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি কিন্তু ন্যাশনাল লাইব্রেরিতে অর্থাৎ জাতীয় গ্রন্থাগারের যে কর্মসূচি সেই কর্মসূচি দ্বিতীয় কর্মসূচি এবং সেই কর্মসূচির মধ্যে একটি নতুন বিল্ডিং অর্থাৎ ওয়ার্ল্ড মিউজিয়ামের যে উদ্বোধন সেই উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এটি তার দ্বিতীয় কর্মসূচি এবং তৃতীয় কর্মসূচির মধ্যে রয়েছে আমুলের যে ফ্যাক্টরি যে শিলান্যাস সেই ফ্যাক্টরির শিলান্যাস করবেন মূলত রাজারহাট কনভেনশন সেন্টার থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্যের একাধিক মন্ত্রীরা, তারাও কিন্তু উপস্থিত থাকবেন আজকের এই শাহী কর্মসূচিতে। বেশ, গতকাল আমরা কি দেখেছি? উত্তরবঙ্গের ঠাসা কর্মসূচি দেখেছি অমিত শাহের। সীমান্ত সুরক্ষায় যৌথভাবে কাজ করবে পুলিশ আর বিএসএফ। উত্তরকন্যায় যে বিশেষ সমন্বয় বৈঠক সেখান থেকে বার্তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কড়া বার্তা, ধর্মীয় স্থানে অবৈধ নির্মাণ ও অনুপ্রবেশ নিয়েও সমন্বয় বৈঠকে একাধিক বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর এই শাহী সফরে নজরে রয়েছে জাতীয় নিরাপত্তা। চিকেন স্নেকের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব, জাতীয় সুরক্ষায় গুরুত্বপূর্ণ চিকেন স্নেক। বলা যেতে পারে যে স্ট্র্যাটেজিক্যালি এটা অত্যন্ত সেন্সিটিভ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এবং যদি আমরা সর্বভারতীয় স্তরে দেখি, জাতীয় স্তরে এখানের যে সিকিউরিটি, এখানের যে স্ট্র্যাটেজিক লোকেশন, এটার উপরে কিন্তু জোর দেওয়ার অত্যন্ত প্রয়োজনীয়তা ছিল এবং সেইভাবেই কিন্তু জোর দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ফ্যাক্টর রয়েছে, ওদিকে চায়না ফ্যাক্টর রয়েছে এবং এই যে জায়গাটা এটা অত্যন্ত মানে এরকম একটা জায়গা আন্তর্জাতিক দিক থেকে দেখলে, জাতীয় সুরক্ষার দিক থেকে দেখতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তার জন্যই যদি আমরা দেখি যে বাংলাদেশের নির্বাচনে পরে আমরা যে ফলাফল দেখলাম তাতে দেখলাম যে এই যে গোটা যে বর্ডার এরিয়াটা, এই গোটা বর্ডার এরিয়াটা কারা জিতলো জামাত। এবং সেখানেও অনেক বিষয়গুলো রয়েছে, তো আন্তঃরাষ্ট্রীয় অনেকগুলো বিষয় রয়েছে, কিন্তু এই জায়গাটা একেবারেই অত্যন্ত সেন্সিটিভ। এবং সেখান থেকে দাঁড়িয়ে যেরকম নির্বাচনের আগে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছিলেন যে 45 দিনের মধ্যে দিয়ে দেওয়া হবে এবং সেই কাজ শুরু হয় নিউজ 18 বাংলায় প্রথম চ্যানেল, যারা আমরা দেখিয়েছি যে কিভাবে সীমান্তের কাজ শুধু শুরু হয়ে যায়নি, শুধু জমি হস্তান্তর হয়নি, 1000 একরের উপর জমি হস্তান্তর শুধু হয়নি, নতুন যে ফেন্স অর্থাৎ আনফেন্সড এরিয়ায় যে নতুন যে ফেন্স সেটা কিন্তু বেশ কিছু জায়গায় তৈরি হয়েও গেছে। এবং সেখান থেকে দাঁড়িয়ে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে স্টক টেকিং করলেন এবং আমরা দেখেছি যে তিনি নিজে কিভাবে পুরো বিষয়টা তত্ত্বাবধান করলেন। গত 7-10 দিন ধরে এখানে খোদ বিএসএফ এর ডিজি রয়েছে এবং এই গোটা বিষয়টা কিন্তু রাজ্য এবং কেন্দ্র অর্থাৎ ডাবল ইঞ্জিন এফেক্ট বোঝা যাচ্ছে, কারণ এই রাজ্য কেন্দ্র একসাথে চলছে এই বিষয়টা নিয়ে, কারণ এই গোটা জায়গাটা অত্যন্ত সেন্সিটিভ আর সেখান থেকে দাঁড়িয়েই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কেন শিলিগুড়ি করিডোর গুরুত্বপূর্ণ, কি বলছেন স্ট্র্যাটেজিক ডিফেন্স এক্সপার্ট শান্তনু সোম? দেখুন, একটু থ্রেডগুলোকে বলে দিই। 130 কিলোমিটার ধরে চুম্বি ভ্যালি, তারপরে হচ্ছে ডোকলামের ঝাম্পেরি রিচ থেকে আমাদের শিলিগুড়ি করিডোর ডাইরেক্ট লাইন অফ সাইট দেখা যায়, মানে আপনি টেলিস্কোপ দিয়ে দেখতে পাবেন এখান থেকে যে থ্রেডটা আসতে পারে সেটা হচ্ছে ডাইরেক্ট আর্টিলারি কিংবা মিসাইলের থ্রেড। আর তারপরে হচ্ছে আপনার লালমনিরহাট বাংলাদেশে। লালমনিরহাটে চীন অলরেডি একটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের একটা পরিত্যক্ত এয়ারফিল্ডকে ওরা আবার রিভাইভ করার কথা প্ল্যান দিয়েছিল এবং ইউনিট সরকার মোটামুটি সেটা এগ্রিও করেছিল। এই সরকার কি করবেন আমার জানা নেই। আমার কথা হচ্ছে বাংলাদেশের বর্ডারটাকে চীনের বর্ডার হিসেবেই ট্রিট করা উচিত।
চিকেন স্নেক নিয়ে ভারতের কি পরিকল্পনা? ওখানে যে ইনফ্রাস্ট্রাকচারাল ইনভেস্টমেন্ট হচ্ছে, রেলওয়ে নেটওয়ার্ক থেকে আরম্ভ করে রোড নেটওয়ার্ক থেকে আরম্ভ করে সব কিছু 1.5 লাখ কোটি টাকার উপর ইনভেস্টমেন্ট। 1.5 লক্ষ 1.5 লক্ষ কোটি টাকা। কোনো কারণে যদি আমাদের এই রেলওয়ে নেটওয়ার্ক বা চিকেন স্নেকের ধরুন গ্রাউন্ডটা দখল হয়ে যায়, দ্যাট ওয়ার্স্ট কেস সিনারিও, সেক্ষেত্রে আপনার ব্রহ্মপুত্র নদীর নিচ দিয়ে টানেল তৈরি করা হয়েছে। এটা কোথায়? এটা হচ্ছে ঘোরপুর থেকে নুমালিগড়, এটা আসাম থেকে আসামেরই জায়গা। এটা 34 কিলোমিটারের টানেল, এবং এই টানেলটার একটা বিশেষত্ব বলি, এটাও আপনার নদীর যে সারফেস আছে সেখান থেকে 32 মিটার নিচে। এবং এই টানেলটার আরেকটা বিশেষত্ব আছে, এই টানেলটা শুধুমাত্র রেল না, এটা রেল এবং রোড দুটো নেটওয়ার্কই রাখছে। মানে এই নদীর তলায় দুটো জিনিস চলবে, ট্রেনও চলবে আবার রাস্তাও থাকবে। রাস্তাও আছে। এটা হচ্ছে আমাদের এশিয়ার প্রথম এবং সারা বিশ্বের দ্বিতীয় এরকম নেটওয়ার্ক, মানে আপনার আন্ডার দ্য রিভার নেটওয়ার্ক, যেখানে রেল এবং রোড একসঙ্গে রয়েছে। মানে ইঞ্জিনিয়ারিং জেম বলা যায়। ইঞ্জিনিয়ারিং জেম। এখানেও প্রচুর টাকা খরচা হচ্ছে, এখানেও প্রায় আপনার 19,000 কোটি টাকার মতন খরচা। স্মার্ট বর্ডার কি? স্ট্র্যাটেজিক ডিফেন্স এক্সপার্ট শান্তনু সোম কি বলছেন শুনুন। ফাঁসি দেওয়া বলে যে জায়গাটা রয়েছে, ওই জায়গাটা সবচেয়ে পোরাস বলে, ওখান দিয়ে আপনার একটা 27 কিলোমিটারের একটা ইন্টেলিজেন্ট ফেন্স হচ্ছে। ওটা প্রথম ইন্টেলিজেন্ট ফেন্স, তারপর অনেকগুলো ইন্টেলিজেন্ট ফেন্স হবে। মানে স্মার্ট ফেন্সিং যেটা বলছেন অমিত শাহ। স্মার্ট ফেন্সিং আর ইকোনমিক ফেন্সিং, এই আপনার ইন্টেলিজেন্ট ফেন্সিং একই জিনিস। স্যাটেলাইট ইমেজিং থাকছে, রেগুলার ড্রোন সার্ভিলেন্স আছে। হ্যাঁ, এটা 24/7 এখানে ইনফ্রারেড ক্যামেরা ইউজ করা হয়, ইনফ্রারেড ক্যামেরা ইউজ করা হয়। এবং সেখানে যদি কখনো কোনো থ্রেট কিছু পাওয়া যায়, এটা অটোমেটিক্যালি প্রসেস হয়ে ওর যে সিস্টেম আছে সেখানে কাউকে কিছু বলতে হয় না। এখান থেকে ইমেজ আসছে, ওখান থেকে আওয়াজ আসছে, এখান থেকে আরেকটা ইমেজ আসছে, ওখান থেকে স্যাটেলাইট ইমেজের সঙ্গে ম্যাপ করা হচ্ছে, কোনো মুভমেন্ট হচ্ছে কিনা, কোনো পিক্সেলে শিফট হচ্ছে কিনা, সেটার যে থ্রেট পারসেপশন অটোমেটিক্যালি সেটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট একটা প্ল্যাটফর্মে প্রসেস করে সেটা ওখানে বিএসএফ এর সঙ্গে শেয়ার করা হচ্ছে। যে চিকেন স্নেক সম্পর্কে যদি কোনো একটা গুরুত্বপূর্ণ বার্তা দিতে হয়, সেটা কি দেবেন? বার্তা হচ্ছে, চিকেন স্নেক নামটা শুনতে খুবই দুর্বল লাগে, কিন্তু আর চিকেন স্নেক নেই এটা আর। এটা ভার্চুয়ালি একটা ডাইনোসরের গলা হয়ে গেছে। ইতিমধ্যে সংসদে তৃণমূলের বিদ্রোহীরা যারা, তাদের আলাদা ব্লক তৈরি হয়েছে। এবার এই আলাদা ব্লকের অনুমতি দিলেন লোকসভার স্পিকার। হ্যাঁ, আগেই আমরা দেখেছি যে আলাদা ব্লকের দাবি জানানো হয়েছিল কাকলিদের তরফ থেকে, কারণ 20 জন সাংসদ যারা আলাদা বসার আবেদন জানিয়েছিল। স্পিকার কি সেই আবেদন গ্রহণ করলো? আরো বিস্তারিত এ বিষয়ে জানাতে পারবে মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, স্পিকারের অফিসের তরফ থেকে 20 জনের আলাদা বসার আবেদন গ্রহণ করা হয়েছে, যেটা নিঃসন্দেহে এনসিপিআই এর যে আবেদন ছিল, এনসিপিআই এর সাংসদরা যে আবেদন জানিয়েছিলেন যে তারা এনডিএর সঙ্গে যুক্ত হতে চান তাদের শরিক হিসাবে, এবং তৃণমূল কংগ্রেস থেকে আলাদা হয়ে তারা আলাদা ব্লকে বসতে চান। এই যে দুটি আবেদন জানানো হয়েছিল, তার মধ্যে একটি আবেদনকে মান্যতা দিল স্পিকার অফিস। গতকাল স্পিকার অফিসের তরফ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয় এবং সেখানে এই কথা উল্লেখ করা রয়েছে। যদিও এনসিপিআই এর মান্যতা দেওয়া নিয়ে কিন্তু এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া বাকি রয়েছে স্পিকার ওম বিড়লার। যেটা মনে করা হচ্ছে যে আজকে বিকেলের একটি বৈঠক রয়েছে এনসিপিআই সমস্ত সাংসদদের সঙ্গে, তারপরে কিন্তু এনসিপিআই এর যে চূড়ান্ত অনুমোদন, সেই অনুমোদন চলে আসবে এনসিপিআই এর সাংসদদের কাছে। এখনো পর্যন্ত তাদের আলাদা ব্লকের আবেদনই গ্রহণ করা হয়েছে স্পিকারের তরফ থেকে, এবং যদিও তাদেরকে এখনো তৃণমূল কংগ্রেসের সাংসদদের তালিকার মধ্যেই দেখানো হয়েছে, যে স্পিকার অফিস থেকে যে চূড়ান্ত বিভিন্ন রাজনৈতিক দলের যে আসন সংখ্যা দেখানো হয়েছে সেখানে। মৈত্রেয়ী, আরেকটা বিষয় একটু জানতে চাইবো তোমার কাছ থেকে। এই যে তৃণমূলের ভাঙনে, তাহলে তো প্রথমবার সংসদে এনসিপিআই, তাহলে কারণ লোকসভার স্পিকার তো আলাদা বসার অনুমতি দিয়ে দিয়েছেন, এবার আজ একটা সর্বদল বৈঠকও রয়েছে যেখানে এনসিপিআই কে সরকার ডেকেওছে। যথেষ্ট তাৎপর্যপূর্ণতা বলার অপেক্ষা রাখে না, কারণ হঠাৎ করেই এই 20 জন চলে যাওয়ায় ফোকাসে এসে গেল এই এনসিপিআই। নিঃসন্দেহে দেখো, এনসিপিআই অবশ্যই ফোকাসে তো আসলোই, এবং আরো যেটা বড় বিষয় এবার যেটা সংসদে হতে চলেছে, আজকে বেলা 11টায় সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছে বাদল অধিবেশনের আগে সরকার পক্ষ, এবং সেই সর্বদলীয় বৈঠকে সাধারণভাবে
শাসক এবং বিরোধী এবং শাসক দলের যারা শরিকরা রয়েছেন সেই সমস্ত দলের যারা দলনেতারা রয়েছেন তাদেরকে নিয়ে বৈঠক করা হয় এবং অধিবেশন কোন পথে এগিয়ে নিয়ে যেতে চাইছে সরকার সে বিষয়ে একটি আলোচনা হয়। এবং সেই বৈঠকে এনসিপিআই এর দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ডেকেছেন কিরেন রিজিজু সংসদীয় বিষয়ক মন্ত্রী এবং তার সঙ্গে সঙ্গেই কাকলি ঘোষ দস্তিদার যিনি মুখ্য সচেতক হচ্ছেন এনসিপিআই তাকেও ডাকা হয়েছে। এবং এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তার কারণ এনসিপিআই এর আবেদন যদি যখন চূড়ান্ত মান্যতা পেয়ে যাবে তখন এনডিএর অন্যতম দ্বিতীয় বৃহত্তম শরিক হতে হবে কিন্তু এনসিপিআই। ফলে সংসদে তৃণমূল এবং প্রাক্তন তৃণমূল এই তৃণমূল ভার্সেস প্রাক্তন তৃণমূল এবারের বাদল অধিবেশনে কিন্তু সেটাই দেখা যেতে চলেছে। দুপক্ষ একে অন্যের মুখোমুখি হতে চলেছেন, যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে এবং যেখানে এবারের বাদল অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল টেবিল হওয়া একেবারে অবশ্যই নজর থাকবে। এটা একটা আলাদা পলিটিক্যাল ফরমেশন যদি হয়ে থাকে, মাননীয় স্পিকার যদি মান্যতা দিয়ে থাকেন, আমি আপনাদের থেকেই শুনছি। এটা লোকসভার ব্যাপার, কি হয়েছে জেনে জানবার চেষ্টা করব। কিন্তু এনসিপিআই এর সঙ্গে আমাদের তো কোনো সরাসরি সম্পর্ক নেই, কোনো যোগাযোগ নেই, মানে ব্যক্তিগত যোগাযোগ থাকতে পারে, রাজনৈতিক যোগাযোগ নেই। তো এটা পার্লামেন্টে মাননীয় স্পিকার যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন, মিটিংয়ে যদি ওরা ডাক পান, সেটা স্পিকার যেরকম মনে করেছেন সেরকম করেছেন। বিজেপি তৃণমূল কংগ্রেসকে টার্গেট করে তাদের লোকসভায় কিছু ভোট দরকার, কিছু বিল পাস করাতে হবে। তো সেখানে আমাদের কিছু সাংসদ তারা যে ঠিক কোথায় দাঁড়িয়ে আমরা নিজেরাও জানি না, তারাও জানেন না। আচমকা যদি জিজ্ঞেস করেন আপনি এখন কোন পার্টিতে, বলতে পারবেন না। প্রথম দল থেকে নির্বাচিত হয়ে দ্বিতীয় দলের বাড়িতে বৈঠক করে তৃতীয় দলে গিয়ে যোগ দিয়েছে। এরা বিশ্বাসঘাতকতা শুধুমাত্র মমতা ব্যানার্জির সঙ্গে করছেন না, শুধুমাত্র তৃণমূলের সঙ্গে করছেন না, এরা বিশ্বাসঘাতকতা করছেন প্রত্যেকটি ভোটারের সঙ্গে যারা এদেরকে বিজেপি বিরোধী ভোট দিয়েছে, এবং ওরা যাচ্ছেন এখন বিজেপির সঙ্গে। হেডলাইন্স।